ডিভোর্সের পরে আমার স্বামী আমার হাতে একটা চিঠি দিয়ে বলল, আজ থেকে 6 মাস পরে তুমি এই চিঠিটা খুলে পড়বে। তখন আমি তাকে বললাম, লাগবে না আপনার চিঠি। যেখানে আপনি আমাকে জোর দিয়ে ডিভোর্স দিলেন, সেখানে আপনার চিঠি নিয়ে আমি কি করব? এই কথা বলার পর সে আমাকে বলল, প্লিজ চিঠিটা নাও, এটাই আমার শেষ অনুরোধ, আর কিছুই বলবো না তোমাকে। ইচ্ছা থাকা না থাকা সত্ত্বেও তার চিঠিটা নিয়ে আমি ব্যাগে রেখে দিলাম। সবাই বলতে পারেন আমার ডিভোর্স কেন হলো। আসলে এই প্রশ্নটা আমার নিজেরও। কেন সে আমাকে ডিভোর্স দিল এটা আমি নিজেও জানি না। তো আমাদের দুজনের ডিভোর্স হওয়ার পর আমি যখন বাসায় চলে আসতেছিলাম, তখন আমি লক্ষ্য করলাম আমার স্বামী পিছন থেকে কান্না করছিল। মনে মনে বললাম, যা ইচ্ছা করুক, তো সে তো নিজে থেকেই আমাকে ডিভোর্স দিয়েছে। আজ থেকে ঠিক 4 বছর আগেই আমি তার সাথে সম্পর্ক করে বিয়ে করেছিলাম, কিন্তু সে যে আমার সাথে এরকম করবে আমি কখনো ভাবতেও পারিনি। বাসায় আসার পরে আমার মা বাবা, ভাই ভাবি সবাই আমাকে বকাবকি শুরু করলো। কেউ আমাকে ভালো চোখে দেখতো না, আর আমি প্রতি রাতে ভাবতাম কি এমন দোষ করেছিলাম আমি যে সে আমাকে ডিভোর্স দিয়ে দিল। অনেক কান্না করতাম, কান্না করতে করতে বালিশ ভিজিয়ে ফেলতাম। কখন যে নিজে নিজে ঘুমিয়ে যেতাম সেটাও ঠিক বলতে পারবো না। মাঝে মাঝে তো এমন হতো যে জাগতে জাগতে ফজরের আজানই দিয়ে দিত। এর মাঝেই আমাদের বিবাহ বিচ্ছেদের 1 বছর হয়ে গেল। হঠাৎ মনে পড়লো আমার স্বামী তো একটা চিঠি দিয়েছিল আমার হাতে, যেটা আমি ব্যাগে রেখেছিলাম। মুহূর্তেই ব্যাগের যেখানে আমি চিঠিটা রেখেছিলাম সেটা বের করে আমি পড়তে শুরু করলাম। চিঠিতে সে লিখেছিল, প্রিয় মারিয়া, আমাকে তুমি ক্ষমা করে দিও ডিভোর্স দেওয়ার জন্য। খুব ইচ্ছা ছিল তোমাকে নিয়ে শখের একটা নীড় বাঁধবো, কিন্তু সেটা হলো না। স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। তুমি না জানতে চেয়েছিলা কেন তোমাকে আমি ডিভোর্স দিলাম? তাহলে শোনো, আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল। ডাক্তার বলেছিল সর্বোচ্চ আমি 4 মাস বাঁচতে পারবো। এরপর দুনিয়াতে হয়তো আমি আর থাকতেই পারবো না। কথাটা শোনার পর কি করব ভেবে পাচ্ছিলাম না। ভাবলাম তুমি কথাটা যদি জানতে পারো তাহলে আমার থেকে কষ্ট তুমিই বেশি পাবে। আমি চাইনি তোমাকে কোনো কষ্ট দিতে, কারণ এই পৃথিবীতে তুমিই একমাত্র ব্যক্তি যে আমাকে সবচেয়ে ভালোবাসো। সামান্য একটু অসুস্থ হলে তুমি দিনের পর দিন কান্না করো। একটু জ্বর হলেই তুমি না ঘুমিয়ে সারা রাত আমার জন্য জেগে পার করে দিয়েছো। আর আমি যদি অসুস্থতার কথা তোমাকে বলি তাহলে তো তোমার অর্ধেকটা জীবনই শেষ হয়ে যাবে। আমি চাইনি তোমাকে কোনো কষ্ট দিতে, তার জন্য ইচ্ছাকৃতভাবেই আমি তোমাকে ডিভোর্স দিয়েছি, যেন তুমি আমাকে অনেক বেশি ঘৃণা করো, অনেক অনেক বেশি ঘৃণা। তোমার মন থেকে যেন আমাকে চিরতরে তুমি মুছে ফেলতে পারো, আমার নামটা নিতেও যেন তোমার ঘৃণা লাগে। জানো মারিয়া, আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। তোমাকে ডিভোর্স দেওয়ার পরে আমি অঝরে কান্না করেছি। কোনো কিছুই আমার আর করার ছিল না। তুমি আমার কাছে সেই লাল টুকটুকে একটা বউ, প্রিয়তমা স্ত্রী, আমার চোখে দেখা সব থেকে সুন্দর মেয়ে তুমি। কিন্তু সেটা তো সম্ভব না। জানো আপু, চিঠিটা পড়তে পড়তে আমি এমন এক জগতে হারিয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল সেখান থেকে আমি আর বেরিয়ে হতে পারবো না। জানো আপু, আমার জীবনের সবচেয়ে বড় ভুল কোনটা? আমি যদি বাসায় আসার পরে সেই চিঠিটা খুলে পড়ে দেখতে পারতাম, তাহলে সেই দিনই আমি সব জেনে যেতে পারতাম। হয়তোবা শেষের কয়েকদিন আমি তাকে সেবা করে যেতে পারতাম। কিন্তু মনে এতটাই ঘৃণা ছিল যে চিঠিটা একবার খুলে পড়বো সেটার ইচ্ছাও আমার হয়নি। জানো আপু, আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো। কোনো কারণে যদি আমি রেগে থাকতাম, তাহলে আমার রাগ না ভাঙানো পর্যন্ত সে মুখে একটা দানাও তুলতো না। আমাকে যে সে কত ভালোবাসতো, সে সব সময় আমাকে সাপোর্ট দিয়ে আসতো। যখন আমরা একসাথে ঘুরতে যেতাম, সেখানে যদি আমার কোনো পছন্দের জিনিস থাকতো, আমি না চাইতেই সে আমাকে কিনে এনে দিত। কিন্তু সে মানুষটাকে আমি এখনো বুঝতে পারলাম না। আজও আপু আমি এখনো বিয়ে করিনি, আমার কোনো ছেলে মেয়েও নাই। ভাবতেছি পরের জীবনটা কিভাবে কাটাবো। একটা ডিভোর্সি মেয়েকে কেউ কখনো বসিয়ে খাওয়ায় না। আমার ফ্যামিলি থেকে অনেক ছেলে দেখছে, মাঝে মাঝে ঘটক অনেক ছবিও নিয়ে আসছে। সবাই বলতেছে ছেলেটা ভালো, বিয়ে করে নাও। বিদেশ থেকে অনেক প্রস্তাব আসতেছে। কিন্তু আপু জানো, আমার স্বামীর কথা যখন মনে পড়ে তখন আমার দুনিয়াটা একদম এলোমেলো হয়ে যায়, চারপাশ অন্ধকার হয়ে যায়। কিভাবে তার এত স্মৃতি আমি ভুলে থাকবো? আমার স্বামী আমাকে কত ভালোবাসতো, আমাকে খাইয়ে দিত, কত সুন্দর সুন্দর জায়গায় আমাকে ঘুরতে নিয়ে যেত। আমি যদি অন্য কারো কাছে যাই, সে কি ঠিক এমনভাবেই আমাকে ভালোবাসবে? আপু বলো তুমি। এতক্ষণ যে কথাগুলো শুনছিলেন, এটা একটা আপুর বাস্তব জীবন কাহিনী। আমরা মানুষ কতই অদ্ভুত, তাই না? একটা মানুষকে না জেনে না শুনে কতই না রকম কি ভাবি। না জেনে না বুঝে একটা মানুষকে ভুল বুঝি। আমাদের উচিত অপর প্রান্তে যে ব্যক্তিটা আছে তার মনটাকে একটু বুঝে চলা।